2009 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি বিডিআর বিদ্রোহের বিচার শুরু আজ রাঙ্গামাটিতে। আসলে এটি বিদ্রোহ ছিল না পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা আজও মীমাংসিত নয়। নানান ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকে এখনও পর্যন্ত এই ঘটনাটির ন্যায় বিচারের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ভুক্তভোগী পরিবার বা শহীদ পরিবারের। এই কাজটি যারা ঘটিয়েছিল তারা কেন আজও ধরাছোঁয়ার বাইরে বা তাদের বিষয়গুলো আলোচনায় আসে কিন্তু বিচারের টেবিলে তাদের নাম আজও যায়নি কেন? দেখুন, এটা এমন একটা স্পর্শকাতর বিষয়। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের মতো যে একটা জঘন্যতম একটা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছিল, এটা পৃথিবীর ইতিহাসে নজির না হলে বাংলাদেশ বিশেষ করে উপমহাদেশের আমাদের এর নজিরবিহীন একটা ঘটনা। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর অংশ হিসেবেই বিডিআর যারা সীমান্তে রক্ষায় কাজ করছেন, এই বিডিআরের যারা কমান্ডিং অফিসার সবাই ছিলেন হলো বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে নিয়োজিত। আপনি একটু পেছনে ফিরে দেখে তাকান, 1999 এবং 2000 সালের দিকে দেখেন, আপনি বড়াইবাড়িতে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, বিডিআর এবং বিএসএফের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কিন্তু একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছিল বিএসএফের। বিএসএফ শুধু না, ওই সময় যেটা শোনা যায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে যে চৌকোর যে দলটা ওটাকে বলা হলো ব্ল্যাক ক্যাটস। এই ব্ল্যাক ক্যাটস অংশগ্রহণ করেছিল বাংলাদেশের বিডিআরের সাথে এই যুদ্ধে। বিডিআর সাহসিকতার সাথে ওনলি 13 জন বিডিআর সৈনিক ভারতীয় সেই দুর্দর্শ ব্ল্যাক ক্যাটসকে পরাভূত করে তাদেরকে বাংলাদেশ থেকে তো বিতাড়িত করেছিল। পাশাপাশি এরা ইতিহাস যেটা বলে বা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ যেটা বলে যে 125-এর মতো ভারতীয় সেখানে তারা নিহত হয়েছিলেন। বাংলাদেশের সাধারণ জনগণ বিডিআরের সাথে হাত মিলিয়ে লাঠি হাতে, কোদাল হাতে, কাঁচি হাতে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বিডিআরের সাথে যোগ দিয়ে ভারতীয় বাহিনীকে পরাভূত করেছিল। এটা 2000 সালের ঘটনা। এটা কিন্তু ভারতীয় বাহিনী কিছুতেই মেনে নিতে পারছিল না। ভারতীয় পার্লামেন্ট পরের দিন দাঁড়িয়ে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশের বিডিআরের সদর দপ্তরকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু হুঙ্কার করেছিলেন। তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় ছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছেন। আপনি দেখেন এই যে 2009 সালে 25শে ফেব্রুয়ারি যে পিলখানার ঘটনাটা ঘটলো, ওইটার সাথে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। কারণ ভারত বরাবরই বলেছিল এটার প্রতিশোধ তারা নেবে। প্রতিশোধ সীমান্তে বিডিআরের সাথে লড়াই করে যখন তারা কিছুতেই পারছিল না, তখন আভ্যন্তরীণ একটা শক্তি এবং তাদের যে শক্তি যেটা তাদের উইংগুলো একত্রিত হয়ে এই ধরনের বড় ধরনের একটা ম্যাসাকার করেছিল বলে বাংলাদেশের সাধারণ মানুষ বা বিশ্লেষক যারা তারা কিন্তু ধারণাগুলো করে। যার ফলে বিডিআরের যে দরবার হল যেটা তাদের একত্রিত হওয়ার একটা প্রোগ্রাম প্রতি বছরই একবার করে হয়ে থাকে, সেই দরবার হলের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটাকে উপলক্ষ করা হয়েছিল মাত্র। এখানে যে সমস্ত চৌকস সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল, বলা হয়েছিল যে বিডিআরের পোশাক পরে বিডিআরের সৈনিকরা এই হত্যাকাণ্ডে ন্যায্য মূল্যের রেশনিংয়ের যে দোকানটা যেটা সেই দোকানের চাল ডাল বিক্রির যে টাকা পয়সার যে লভ্যাংশ সেই লভ্যাংশ নিয়ে একটা বিরোধ। মূলত কিন্তু ঘটনা এরকম কিছু ছিল না। কারণ আপনি দেখবেন এই গত কিছুদিন আগেও এই যিনি নিহত হয়েছেন যারা 57 জন সেনা কর্মকর্তা, একজন সেনা কর্মকর্তা স্ত্রী প্রকাশ্যেই পত্রিকায় এবং টিভিতে কিন্তু সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে ওর সাথে মানে ওনার হাজব্যান্ডের সাথে যখন কথা হচ্ছিল তখন কিন্তু সে বারবার বলতেছে যারা কথা বলতেছে হিন্দিতে কথা বলতেছে, এবং এই কথা বলার পরেই কিন্তু দেখা যেতেছে তাকে মেরে ফেলছে। এবং এই কথা বলার পরে কিন্তু দেখবেন তার মুখে কিন্তু বন্ধ করে দিয়েছে, তাকে মিডিয়ার সামনে নেওয়া হচ্ছে না। তো সুতরাং ম্যাসাকারের সাথে যারা জড়িত প্রত্যক্ষভাবে আমরা যারা দেখছি যে বিডিআরের জওয়ানরা এর মধ্যে জড়িত, কিন্তু নেপথ্যে যারা ছিল এটি একটি ভারতীয় এবং বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার কিলিং হতে পারে। ওই সময়ে এত বড় একটা ম্যাসাকার এবং কিলিং হওয়ার পরে তৎকালীন মেজর জেনারেল মইনুল উনি কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরে প্রথমে দৌড়ে গেছেন ভারতে। উনি কিন্তু বাংলাদেশের বিডিআরের কোনো সেক্টরে বা বিডিআরের কোনো বা আর্মির কোনো অফিসারের সাথে কিন্তু বসেন নাই, বা বাংলাদেশের কোনো নীতি নির্ধারণের সাথে যারা বিশেষ করে নিরাপত্তার সাথে যারা তাদের সাথে কিন্তু বৈঠক করেন নাই। উনি বৈঠক করেছিলেন ভারতে গিয়ে, এবং ওখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বললেন যে আমাদেরকে বিডিআরকে ঢেলে সাজাতে হবে, প্রয়োজনে নাম পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতের কিন্তু এই দাবিটা ছিল 2000 সালে তারা কিন্তু বলেছিলেন যে বিডিআরকে তারা ধ্বংস করে দেবেন। তো বিডিআরকে ধ্বংস করার জন্য বিডিআর একটা বাহিনীকে তো সরাসরি নির্মূল করে দেওয়া যায় না। প্রথম যে কাজটা করেছেন প্রথম কাজটা হলো যে তার নামটাকে তারা পরিবর্তন করে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ নামকরণ করেছেন। যে এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা, একটা বাহিনীকে ধ্বংস করা মানে একটা দেশের উপরে কিন্তু মূলত বড় ধরনের একটা সার্বভৌমত্বই ধ্বংস করা, হস্তক্ষেপ করা। এবং সেই অনুযায়ী দেখেন বিডিআরের নামটা পরিবর্তন করা হয়েছে, বিডিআরের পোশাককে পরিবর্তন করা হয়েছে, ইভেন কি বিডিআরের যে সমস্ত স্থাপনাগুলো আছে সেই সমস্ত স্থাপনাগুলোতে যে সমস্ত স্লোগানগুলো আগে ছিল সেই স্লোগানগুলোকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা
এই যে 5ই আগস্ট ফ্যাসিস্ট পরিবর্তনের পরে আপনি দেখেন যে সমস্ত সেনাবাহিনীর অফিসার নিহত হয়েছেন, তারা যেমন বিচার চাচ্ছেন, ন্যায্য বিচার, পক্ষান্তরে যাদেরকে ফাঁসানো হয়েছে তারাও কিন্তু বাইরে এসে বলতেছেন যে আমরা এখন ন্যায্য বিচার চাই। তার মানে কি এখানে যে বিচারটা হচ্ছে এই দুইটা বিচারই প্রশ্নবিদ্ধ, কারণ কোনো পক্ষে এই বিচারে সন্তুষ্ট হয় না। আর একটা জিনিস এখানে রাজনীতি একটা আছে। আপনি বাংলাদেশ ক্যান্টনমেন্টে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু একটা স্মৃতি বিজড়িত একটা বাড়ি মইনুল রোডে বাড়িটা ছিল। আপনি দেখবেন আপনি সেনাবাহিনীর আন্ডারে এবং সব সময় উনি ছিলেন না, সব সেনাপ্রধানদেরই কিন্তু একটা বাড়ি আছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে ওনাকে এই বাড়ির থেকে উচ্ছেদেরও কিন্তু একটা নকশা কিন্তু এটা ছিল। বিডিআর হত্যাকাণ্ডের পরে মানে তৎকালীন সরকার প্রধান এবং সরকারি দল বললেন যে আমরা নিহত যে সেনা অফিসার আছেন তাদের পরিবারকে আমরা পুনর্বাসন করব। সেই পুনর্বাসনটা কোথায়? সেই মইনুল রোডের বাড়ি, বেগম জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, তারেক রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি থেকে তাকে উৎখাত করে তখন থেকে বিতাড়িত করে ওইখানে রীতিমতো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে তাদেরকে এখানেও আপনি লক্ষ্য করবেন যে সমস্ত সেনা অফিসারের পরিবাররা কিন্তু ওই বাড়ি নিতে চায় নাই, ওই ফ্ল্যাট নিতে চায় না, বলছে যে না, একজন সেনা অফিসারের পরিবারকে এখান থেকে উৎখাত করে, এবং উনি তো দেশের জন্য শহীদ হয়েছেন, তাকে উৎখাত করে আমাদেরকে যে বাড়ি দেওয়া সেটা আমরা চাই না। অনেকে কিন্তু একটা বাধা দিয়েছিলেন, সরকার কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে। অর্থাৎ 3টা কাজ একসাথে হয়েছে। এক হলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, 2 হলো বাংলাদেশের বিডিআরকে মানে শেষ করে দেওয়া হয়েছে, তৃতীয়ত হলো রাজনীতিকভাবে বেগম জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে তার স্মৃতিচিহ্নটুকে মুছে ফেলে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত ছিল এবং এই 3টা কাজের জন্য যারা বেনিফিশিয়ারি তারা লাভবান। আপনি যদি সাদা চোখে নাও দেখেন, আপনি গভীরভাবে চিন্তা করেন এতে লাভবান হয়েছে কে? লাভবান কিন্তু বাংলাদেশ হয় নাই, লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ। আর পার্শ্ববর্তী দেশ এবং বহিঃশত্রু এবং পার্শ্ববর্তী দেশ যখন লাভবান হয়, মানে আপনি দেখবেন তাদের সাথে যাদের যোগ সাজস হয়েছে রাজনৈতিকভাবে তারা হয়তো বা ফয়দা নেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে চাপে রাখা হয়েছে। এটাই ছিল তৎকালীন সময়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সেটি তো নিঃসন্দেহে ন্যায় বিচারের দাবি রাখে। ন্যায় বিচারের দাবি রাখে। আমি একটি কমিশন হয়েছে, সেটি আমরাও আশা করব সেই কমিশন সুষ্ঠু সুন্দরভাবে একদম নিরপেক্ষভাবে কোনো প্রকারে পক্ষপাতিত্ব না করে এখানে একটা কমিশন রিপোর্ট দিবে। সেই রিপোর্ট অনুযায়ী যে সরকার এখন আছেন এবং আগামীতে যে সরকার আসবেন আশা করি সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। কারণ এই কথাটা আপনাকে বলতেই হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি কোনো কারণে বিপন্ন হয়, আমরা 18 কোটি জনতার যে বাংলাদেশ, এই বাংলাদেশ আয়তনের দিক থেকে আমরা ছোট হতে পারি, কিন্তু জাতি হিসাবে, শক্তি হিসাবে কিন্তু আমাদের বড় একটা অবস্থান কিন্তু সারা দুনিয়াতেই আমাদের রয়েছে। আমাদের একটা ইতিহাস রয়েছে, আমাদের একটা ঐতিহ্য রয়েছে, আমাদের গৌরবোজ্জ্বল বীরত্বের ইতিহাস কিন্তু রয়েছে। 71-এর যুদ্ধ, 52-র যে আপনার ভাষা আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে সেখানে কিন্তু এই বাঙালি জাতির বা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের কিন্তু বীরত্ব কথা রয়েছে। তা আমরা আশা করব যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিডিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকস অফিসারগুলা যারা শাহাদত বরণ করেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই যে সমস্ত অপশক্তির এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা আশা করব যে একটা নিরাপদ জায়গায় যাতে আমরা নিতে পারি, সেই ব্যাপারে সকালে আমরা চেষ্টা করব।